Hello guys, good evening, welcome back to my channel like his Wings of Nurses. Welcome to another exciting video. So আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো বা আলোচনা করবো সেটা হচ্ছে রিগার্ডিং টিআর রুল অর্থাৎ ট্রেনি রিজার্ভ রুল। সামনে এমএসসি স্টার্ট হবে কিছুদিন পরে বলবো না, ফেব্রুয়ারি মার্চের দিকে রিগার্ডিং হচ্ছে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যায় এবং এক্সাম হয় মেতে। তো এই ট্রেনি রিজার্ভ বা টিআর রুলটা কি, এমএসসি দিতে গেলে টিআর রুল লাগে, যারা বিএসসি আছো এমপ্লয়ি, যারা বিএসসির এমপ্লয়ি সেই সমস্ত এমপ্লয়ীদের এবং যারা জিএনএম এমপ্লয়ি তাদেরও সেমভাবেই টিআর রুল লাগে। এবং আরও কারা কারা অ্যাভেল করতে পারো এই টিআর রুলটা, বা টিআর রুল কি, টিআর রুলের প্রসিডিওর কি, কিভাবে অ্যাপ্লাই করবে, রিগার্ডিং এই সব নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। সো উইথাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। তো টিআর রুলটা কি? টিআর ফর ট্রেনি রিজার্ভ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের আন্ডারে যারা স্টাফ নার্সিং করছো, এছাড়াও যারা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল আছো বা হেলথ সুপারভাইজার, তারা এই টিআর যে রুল আছে সেটা অ্যাভেল করতে পারবে। গভর্নমেন্ট তাদেরকে একটা ফেসিলিটি দেয় যাতে তারা তাদের ডিগ্রিটাকে আপগ্রেড করতে পারে। হ্যাঁ, তার কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, তার নির্দিষ্ট কিছু বন্ড পিরিয়ড আছে। তো এই সব কিছুই নিয়ে আজকে আলোচনা করব, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো সেকেন্ড বলি যে টিআর রুলটা কি সবাই অ্যাপ্লাই করতে পারবে? এর এজ লিমিট কত? এর এজ লিমিট হচ্ছে 53 ইয়ার্স, অর্থাৎ 53 ইয়ার্স পর্যন্ত তুমি টিআর রুল পাবে। তুমি 53 ইয়ার্স পর্যন্ত তুমি তোমার ডিগ্রি আপগ্রেডেশন করতে পারবে এবং সেক্ষেত্রে তুমি তোমার টিআর পাবে। হ্যাঁ, এবার ম্যাক্সিমাম কতবার তুমি টিআর পেতে পারো? ম্যাক্সিমাম তুমি 7 বার টিআর পেতে পারো। 7 টাইমস ইউ উইল অ্যাভেল দ্য টিআর। এক্সপিরিয়েন্স কত লাগবে? এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 3 ইয়ার এক্সপিরিয়েন্স। 3 ইয়ার্স কেন না, দেখো, যদি তুমি ডাব্লিউবি স্টেট নার্সিং কাউন্সিলে স্টাফ নার্স গ্রেড 2 পদে চাকরি করো, সে জিএনএম হোক, সে বিএসসি হোক, তোমাদের মিনিমাম 3 ইয়ার্স না হলে তোমাদের সার্ভিস কনফার্মেশনই হয় না। তো সার্ভিস কনফার্মেশন না হলে তুমি কিন্তু টিআর পাবে না বা টিআর এর জন্য অ্যাপ্লাই করতেও পারবে না। এক্ষেত্রে তুমি যদি এমএসসি দাও, এমএসসির চান্স পাও, তাহলে তোমাকে কিন্তু গভর্নমেন্ট চাকরি ব্রেক করে তোমাকে কিন্তু তোমার এমএসসি ডিগ্রি কমপ্লিট করতে হবে। কিন্তু তুমি যদি তোমার টিআর পাও তাহলে তুমি কিন্তু তোমার যে হায়ার স্টাডি আছে সেই হায়ার স্টাডি তুমি কন্টিনিউ করতে পারবে উইথ পে, অর্থাৎ পেমেন্টও পাবে এবং তুমি তোমার হায়ার ডিগ্রি আছে যেটা আছে সেটা কন্টিনিউ করতে পারবে এবং এসে জয়েনিংও করতে পারবে। তো এটাই ফেসিলিটি আছে। এবার যারা ধরো এখনো স্টেট গভর্নমেন্টের আন্ডারে স্টাফ নার্সিং করছো না, তারা কিন্তু ইজিলি এমএসসি করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা এখন এই রিসেন্টলি ধরো যে পোস্টিংটা হলো, তারা যারা জয়েন করে নিয়েছো, তাদের ক্ষেত্রে কিন্তু এমএসসি করতে গেলে মিনিমাম 3 ইয়ার্স কিন্তু ওয়েট করতে হবে সার্ভিস কনফার্মেশনের জন্য। সার্ভিস কনফার্মেশন হওয়ার পরে কিন্তু তুমি টিআর এর জন্য অ্যাপ্লিকেবল হবে। এক্ষেত্রে আরও কিছু রুলস বলি যে কেউ যদি এর আগে একটা টিআর নিয়ে থাকে, সে ধরো সে টিআর নিয়ে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছে, এবছর এমএসসি করবে, তো মিনিমাম পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে করার জন্য যখন সে টিআর নিয়েছিল, তার জন্য কিন্তু তাকে সেই ইনস্টিটিউশনকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলকে বা সে যেখানে কাজ করতো সেখানে কিন্তু একটা বন্ড পিরিয়ড থাকে, তাকে এত বছর হচ্ছে সার্ভিস করতে হবে। এটা হচ্ছে মিনিমাম। টিআর যদি কেউ নিয়ে থাকো বা এর আগে নিয়েছো তারা অবশ্যই জানো, বা যারা জানো না তাদের ক্ষেত্রে বলে রাখি, তুমি যদি একটা টিআর অ্যাভেল করে থাকো এর আগে, তাহলে কিন্তু তোমার যে টাইম পিরিয়ড আছে সেই টাইম পিরিয়ড পর্যন্ত বা বন্ড পিরিয়ড পর্যন্ত তুমি কিন্তু সার্ভিস প্রোভাইডের পরেই তুমি নেক্সট টিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাজ আই আর্লি সেজ যে তুমি 7 বার তুমি তোমার টিআরটা নিতে পারবে। এরপর অনেক তো বললাম যে টিআর নিতে হবে। তো টিআরটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে? ধরো যাদের 3 বছর সার্ভিস কনফার্ম হয়ে গেছে বা সার্ভিস কনফার্মেশনের পর তুমি যখন টিআর অ্যাপ্লাই করছো, তখন তোমাকে অ্যাপ্লাই করতে হবে এনওসি। প্রথমে তোমার নার্সিং যে সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ তোমার এনএস এর কাছে কিন্তু তোমার এনওসি অ্যাপ্লাই করতে হবে। এনওসি অ্যাপ্লাই উনি যদি পারমিশন দেন, উনি সব কিছু চেক করবেন তোমার 3 বছর সার্ভিস কনফার্ম হয়েছে কিনা, বা তোমার কোনো এর আগে কোনো বন্ড পিরিয়ড আছে কিনা,
তো সমস্ত কিছু চেক করার পর উনি যখন সিগনেচার করবেন সেটা তোমাকে উনি ফরওয়ার্ড করবেন বিএমওইচকে, বিএমওইচ ফরওয়ার্ড করবেন সিএমওইচ অফিসকে বা সিএমওইচ অফিসে, বা তুমি যদি এমএসবিপির আন্ডারে থাকো তাহলে এমএসবিপিকে। তো এটা হচ্ছে রিগার্ডিং তোমার লোকাল অথরিটির পারমিশন। এরপরে লোকাল অথরিটির পারমিশন নেওয়ার পর তুমি ওই যে এনওসি ফর্মটা তুমি যখন ফর্ম ফিল আপ করছো তখন সেখানে কিন্তু আপলোড করতে হবে তোমার এনওসি যে ফর্মটা। যেহেতু তুমি টিআর এর জন্য টিআর নিচ্ছ, যদি তুমি টিআর না নাও সেক্ষেত্রে কোনো কিছুই এইসব ব্যাপার নেই, কিন্তু যেহেতু তুমি টিআর নিচ্ছ তাই তোমাকে ওই এনওসি কিন্তু আপলোড করতে হবে ডিউরিং ফর্ম ফিল আপ। এবার ফর্ম ফিল আপে তুমি ওই এনওসি অ্যাপ্লাই করার পর তোমার মেরিট লিস্ট বেরোবে, র্যাঙ্ক বেরোবে। সেখানে তুমি যদি র্যাঙ্ক ভালো করো তুমি স্বাস্থ্য ভবনে গিয়ে টিআর এর জন্য কিন্তু অ্যাপ্লাই করবে। এই স্বাস্থ্য ভবনে টিআর অ্যাপ্লাই করার জন্য কিন্তু একটা পার্টিকুলার ফরম্যাট হয়, ওই ফরম্যাটটাই কিন্তু তোমাকে টিআর মানে তোমাকে ফিল আপ করতে হবে এবং স্বাস্থ্য ভবনে গিয়ে সেটা সাবমিট করে আসতে হবে। এরপর স্বাস্থ্য ভবন একটা টিআর লিস্ট পাবলিশ করে, সেই টিআর লিস্টে যদি তোমার নাম থাকে তবেই তুমি কিন্তু উইথ সার্ভিস পে নিয়ে তুমি তোমার হায়ার ডিগ্রি করতে পারবে, হায়ার এডুকেশন যেটা আছে সেটা করতে পারবে। এবার ওই টিআর লিস্ট বেরোনোর পর তোমার যদি ওখানে নাম থাকে তাহলে তুমি স্বাস্থ্য ভবনের কাছ থেকে একটা এনওসি পাবে যে তোমাকে টিআর এর জন্য অ্যাভেল করা হচ্ছে এবং তুমি তাদের কোনো কমপ্লেন নেই, তুমি হায়ার এডুকেশন করলে। অর্থাৎ স্বাস্থ্য ভবনের তরফ থেকে একটা এনওসি, ওয়ান কাইন্ড অফ এনওসি তোমাকে দেওয়া হচ্ছে যাতে তুমি কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে পারো। এবার তুমি তোমার রেসপেক্টেড কলেজে গিয়ে অ্যাডমিশন নিলে, রেসপেক্টেড কলেজে কিন্তু স্বাস্থ্য ভবনের এনওসি ছাড়া তোমাকে কিন্তু কিছুতেই ওরা এমএসসি ডিগ্রি বা পোস্ট বেসিক বিএসসি ডিগ্রির জন্য অ্যাডমিশন নেবে না। এরপরে অ্যাডমিশন হওয়ার পর তোমাকে আফটার 15 ডেজের মধ্যে গিয়ে ওদের যে গভর্নমেন্টের মানে স্বাস্থ্য ভবনের যে বন্ড পিরিয়ড আছে সেখানে গিয়ে কিন্তু সিগনেচার করে আসতে হবে। এরপরে আলোচনা করব যে এই যে বন্ড পিরিয়ড বা এই যে বন্ড দেখে যে সাইন করতে হবে বলছি, এই জিনিসটা কি এবং সেটা সম্বন্ধে অবশ্যই তোমরা জানবে, তাহলে তো তুমি সিগনেচার করবে বা এক্সাম দেওয়ার আগে তোমার জেনে নেওয়াটা বেটার। তো এবার বলবো যে বন্ড পিরিয়ডটা কি। তো বন্ড পিরিয়ড হচ্ছে, ধরো তোমার যদি কোর্স ডিউরেশন লেস দ্যান 2 ইয়ার্সের কোর্স ডিউরেশন হয় সেক্ষেত্রে তোমাকে তোমার যে রেসপেক্টেড ইনস্টিটিউশন আছে বা ডাব্লিউবি হেলথকে তোমাকে মিনিমাম 3 ইয়ার্স সার্ভিস প্রোভাইড করতে হবে। হ্যাঁ, এটা বলছি না যে বিনা টাকাতে বিনা স্যালারিতে প্রোভাইড করতে হবে, কিন্তু মিনিমাম করতে হবে, অর্থাৎ তুমি জব সুইচ করতে কিন্তু পারবে না। আর হচ্ছে যদি তুমি না করতে চাও বা জব সুইচ করো সেক্ষেত্রে তোমাকে কিন্তু পেনাল্টি পেমেন্ট হিসেবে তোমাকে কিন্তু 1 লাখ টাকা দিতে হবে পেনাল্টি পেমেন্ট। যদি তোমার কোর্স ডিউরেশন হয় মোর দ্যান 2 ইয়ার্স বাট লেস দ্যান 3 ইয়ার্স, তো সেক্ষেত্রেও তোমাকে মিনিমাম 3 ইয়ার্স সার্ভিস প্রোভাইড করতে হবে এবং পেনাল্টি পেমেন্ট হিসেবে 2 লাখ টাকা দিতে হবে। এবং তোমার যদি কোর্স ডিউরেশন হয় গ্রেটার দ্যান 3 ইয়ার্স অর্থাৎ 3 বছরের বেশি বা 3 বছর, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু যে সার্ভিসটা প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে মিনিমাম 5 ইয়ার্সের 5 ইয়ার্স সার্ভ করতে হবে এবং এক্ষেত্রে তোমাকে পেনাল্টি পেমেন্ট দিতে হবে কিন্তু 3 লাখ। অর্থাৎ তোমরা যদি কেউ ভেবে থাকো যে এখন আমি ওয়েস্ট বেঙ্গলে আছি, 3 বছর সার্ভিস কনফার্ম হবে, তারপরে টিআর অ্যাপ্লাই করব, গভর্নমেন্টের টাকাতে এমএসসি করে নেব এবং সঙ্গে সঙ্গে নর্সেট বা এইমস এই টাইপের সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিয়ে সেখানে চলে যাব, সেক্ষেত্রে একটু কিন্তু তোমাদের কিন্তু টাফ হবে। কারণ দেখো, তোমরা সবাই আশা করি তোমাদের বয়স 22-23 বছর, যারা এখন গভর্নমেন্টে জয়েন করেছো তারা মিনিমাম 22-23 বছর সবার বয়স। এবার 23 বছরে তুমি ধরো গভর্নমেন্ট জব পাচ্ছ, অর্থাৎ স্টাফ নার্স পাচ্ছ গ্রেড 2, এবং তোমার 3 বছর লাগছে এক্ষেত্রে তোমার সার্ভিস কনফার্মেশন হওয়ার জন্য, অর্থাৎ তোমার বয়স 23 হলে 24, 25, 26 বছর হয়ে যাচ্ছে কিন্তু তোমার টিআর পেতে। এবার যখন তুমি এমএসসি দেবে, ধরো তুমি 27, এমএসসি হচ্ছে 2 বছর, 27-28 বছর হয়ে যাচ্ছে তোমার এমএসসি কমপ্লিট হতে। দেন তুমি 3 বছর আবার যদি সার্ভিস প্রোভাইড করো স্টেটকে, তাহলে তোমার হয়ে যাচ্ছে কিন্তু 29-30-31 বছর। 31 বছর কিন্তু হয়ে যাওয়ার পর তোমার সব চাকরির ক্ষেত্রে, বিশেষ করে সেন্ট্রালের চাকরিগুলোর নর্সেটের ক্ষেত্রে কিন্তু মিনিমাম এজ যে ক্রাইটেরিয়া আছে, মানে ম্যাক্সিমাম এজ ক্রাইটেরিয়া, ওটা কিন্তু 30 ইয়ার্স। তার উপরে হয়ে গেলে কিন্তু তুমি নর্সেট দিতে পারছো না, বা হয়তো এটা নর্সেটের ক্ষেত্রে 30 ইয়ার্স, কোনো কোনো পরীক্ষাতে সেটা 35 ইয়ার্স, আরআরবি
বা তোমার হচ্ছে ইএসআইসি এর ক্ষেত্রে কিন্তু 35 ইয়ার্স পর্যন্ত থাকে এজ লিমিট, কিন্তু খুবই লিমিটেড হয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু কম্পিটিশান তোমার বেড়ে যাচ্ছে, তোমার অনেক মেন্টাল প্রেশারও বেড়ে যাচ্ছে। তাই আমি বলবো যে যারা তোমরা এখন ভাবছো সেন্ট্রাল গভর্নমেন্টের সুইচ করবে, তারা কিন্তু এখন থেকে পড়াশোনা করো এবং এখনই সুইচ করে যাও। এবং ওখানে গিয়ে যদি তোমার মনে হয় যে তুমি এমএসসি করতে চাও বা করবে, সেক্ষেত্রে কিন্তু ওখানেও 5 বছরের এক্সপিরিয়েন্স লাগে, যেটা এখানে ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্সের ক্ষেত্রে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগে, সেটা কিন্তু সেন্ট্রাল এমএসসি করতে গেলে কিন্তু 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগে। তো সেক্ষেত্রে কিছু আলাদা আলাদা নিয়ম আছে। তো ব্যাস এতটুকুই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে বা কারো কোনো কিছু ডাউট থাকে, তাহলে নিচে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। এছাড়াও আমার নিচে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাকে টেলিগ্রামে বা আমাকে ইনস্টাগ্রামেও মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো ব্যাস এতটুকুই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে, দেন ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন, দেন ইউ উইল নোটিফাইড ইন এভরি মুভমেন্ট অফ মাই ভিডিও পোস্ট। সো আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।